আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের জয়, সাফল্যের রহস্য জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। পুতিনের একটি মিসাইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে আমেরিকা, শুধু অস্ত্র নয়, এক জ্বলন্ত হুঁশিয়ারি, একাই ধ্বংস করতে পারে 15টি শহর। ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি। আলোচনার আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরানি গোয়েন্দারা। বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদী সরকার, ইঙ্গিত মমতার। ট্রাম্পের হাতে কালশিটে, এক পা ফোলা, মারাত্মক শিরার রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট। ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের। ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়া ভাঙতে দেয়া হবে না, হুঙ্কার এরদোয়ানের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের জয়, সাফল্যের রহস্য জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে পরীক্ষা নিরীক্ষার কৌশল প্রয়োগ করে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক ফোকর খুঁজে পেয়েছে এবং সফলভাবে তা ভেদ করতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত এই যুদ্ধে প্রমাণ হয়েছে যে বিশ্বসেরা বলে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থাও জটিল ও পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান তার কৌশলে পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে। এই পরিবর্তনের মধ্যে রয়েছে উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ, বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ফাতেহ-1 ব্যবহারে গুরুত্বারোপ, আক্রমণের ধরন ও সময়ে অভাবনীয় বৈচিত্র্য। ফলে যুদ্ধের প্রথম দিকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা 8% থেকে বাড়তে থাকে। দ্বিতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থতার হার বেড়ে 16% হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, 22 জুন যুদ্ধ শেষের 2 দিন আগে ইরান সর্বোচ্চ সাফল্য পায়, যখন 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি সরাসরি ইসরায়েলে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল তারা 90 থেকে 95% আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে, যদিও যুদ্ধবিরতির পর তারা স্বীকার করেছে যে তাদের সফলতার হার কমে 86% এসে ঠেকেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই তথ্য সঠিক নয়, ক্ষেপণাস্ত্র আঘাতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ ভবিষ্যতের যুদ্ধের ধরন নিয়ে বড় বার্তা বহন করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি বহুস্তরীয় শেল্ড হিসেবে বিবেচনা করা হলেও তা অভেদ্য নয়। র্যান্ড কর্পোরেশনের বিশ্লেষক রাফায়েল কোহেন বলেন, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নয়, প্রতিটি ব্যবস্থাতেই কোনো না কোনো ফাঁক থাকে। পুতিনের একটি মিসাইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে আমেরিকা, শুধু অস্ত্র নয়, এক জ্বলন্ত হুঁশিয়ারি, একাই ধ্বংস করতে পারে 15টি শহর। আবারও এমন এক ঘোষণায় কাঁপিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার প্রতিধ্বনি যেন ছড়িয়ে পড়ল পৃথিবীর প্রতিটি পরাশক্তির শিরায় উপশিরায়। 2023 সালে এক ভাষণে পুতিন স্পষ্ট জানান, রাশিয়ায় তৈরি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল RS-28 সারমাট, যাকে স্যাটার্ন 2 নামেও ডাকা হয়, এখন কমব্যাট ডিউটিতে। সরাসরি উচ্চারণে তিনি জানালেন, এই অস্ত্র আছে বলেই দুশ্মনরা যেন দুবার ভাবে। কিন্তু এই ঘোষণার গভীরে আছে আরো অজানা শঙ্কা। প্রশ্ন হচ্ছে, এই একটি মিসাইল দিয়েই আসলে কতটা ধ্বংস সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, স্যাটার্ন 2 মিসাইলে একসঙ্গে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড বসানো যায়। এর প্রতিটি ওয়ারহেড আলাদাভাবে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো, হিউস্টন, এমনকি 15টি শহরকেও একসঙ্গে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব এই মিসাইল দিয়ে। এসব ওয়ারহেডের বিস্ফোরণ শক্তি হিরোশিমা বা নাগাসাকির বোমার চেয়েও বহু গুণ বেশি, যা মুহূর্তেই গুঁড়িয়ে দেবে শহর,
শিল্পাঞ্চল, সামরিক ঘাঁটি ও বন্দর। আর শুধু ধ্বংস নয়, বিস্ফোরণের পর ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর রেডিয়েশন, বিষাক্ত পানি ও দূষিত বাতাস, যা জলবায়ুকেও চিরতরে বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পারমাণবিক যুদ্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তবে কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। এই প্রযুক্তি এখন শুধু এক দেশের নয়, গোটা মানবজাতির অস্তিত্বের হুমকি। 2018 সালে রাশিয়া এই মিসাইল তৈরি করে। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, ICBM। শব্দের চেয়েও অনেক দ্রুত গতিতে ছুটে চলে এবং মাঝ আকাশেই নিজের পথ পরিবর্তন করতে পারে। ফলে রাডারে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। রাশিয়ার দাবি, এর শর্ট বুস্ট ফেজ এবং মহাকাশ ভিত্তিক প্রযুক্তি একে পৃথিবীর সবচেয়ে অপ্রতিরোধ্য পারমাণবিক অস্ত্রে পরিণত করেছে। পুতিনের বার্তা স্পষ্ট, এই মিসাইল শুধু অস্ত্র নয়, একটি হুঁশিয়ারি। পৃথিবীর প্রতিটি দেশ যেন প্রতিটি সিদ্ধান্তের আগে শিউরে ওঠে, কারণ একটি ভুল বোতাম, একটি ভুল সিদ্ধান্ত যুদ্ধ ছাড়াই শেষ করে দিতে পারে সব। ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি। বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না, বরং প্রতিবারই ইসরায়েলে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে হুথি বিদ্রোহীরা। সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর, লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে। বাধ্য হয়ে রোববার থেকেই এই বন্দরের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্টের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্ট আই। ওই পত্রিকা জানায়, এইলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। ট্যাক্স অনাদায়ে এমন ব্যবস্থা নিয়েছে এইলাত পৌরসভা। এর আগে বুধবার ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি জানায়, চলমান সংঘাতের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে। এজন্য এইলাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছে, পৌরসভার দেনা আদায়ে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গত বছর থেকেই এইলাত বন্দরের আয় কমতে থাকে, বিশেষ করে ইয়েমেনের বিদ্রোহীদের হামলার কারণে পণ্যবাহী জাহাজ ভূমধ্যসাগরীয় বন্দর আশদোদ ও হাইফায় ঘুরিয়ে দেওয়া হয়। তবে এভাবে ঋণের দায়ে একটি বন্দর বন্ধ হয়ে যাওয়াকে ইসরায়েলের আর্থিক ক্ষতি ও বিদ্রোহীদের বিজয় হিসেবে দেখা হচ্ছে। আলোচনার আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইরানি গোয়েন্দারা। যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার প্রস্তাবের আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পেয়েছে ইরানি গোয়েন্দারা। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। ইরানের ওই কর্মকর্তা প্রেস টিভিকে জানিয়েছেন, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না, বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরো বলেন, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো নতুন আলোচনার ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে, যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়। তিনি আলোচনার জন্য মূল শর্তগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি এবং এর গণবিধ্বংসী অস্ত্রের প্রতি গুরুত্ব সহকারে মনোযোগ দেয়া। আলোচনার অন্যান্য শর্ত হলো ইসরায়েলের বিশ্বাসযোগ্য শাস্তি এবং ইরানকে ক্ষতিপূরণ দেয়া, অন্যথায় এই আলোচনা আবারও যুদ্ধের সূত্রপাত ঘটাবে। ওই কর্মকর্তা বলেন, এই অঞ্চলের কেউই ইরানের নিরস্ত্রীকরণ মেনে নেবে না। যখন এই ধরনের রক্তপিপাসু সরকার প্রতিদিন নিজেদের অস্ত্র ভান্ডার আরো শক্তিশালী করছে। তিনি আরো বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা এবং আমরা জানি না তারা কিভাবে এটি সমাধান করতে চায়। বাংলাদেশের গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদী সরকার।
ইঙ্গিত মমতার। ভারত সরকারের প্রচ্ছন্ন মদদেই যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন সে কথাই এবার কার্যত স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়ার এবং বাঙালি হেনস্থার তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে মমতা বলেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? তিনি আরো যোগ করেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলেই আশ্রয় দেওয়া হয়েছে। অতিথি হিসেবে রাখার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে, ভারত সরকারের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমরা তো কিছু বলিনি। তার এই মন্তব্যে কলকাতায় বাংলাদেশি নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনা আরো তীব্র হলো। কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? তিনি 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই চুক্তির ফলে ভারতে আসা সকল উদ্বাস্তু নিঃসন্দেহে ভারতের নাগরিক, কোনোভাবেই বাংলাদেশি নন। মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম। তিনি ব্যাখ্যা করে বলেন, কথ্য বাংলায় টান থাকতেই পারে, কারণ তারা একসময় ওপার বাংলায় ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। পায়ে ফোলা ভাব এবং ডান হাতে কালশিটে পড়ার ছবি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, উভয় সমস্যাই সাধারণ, গুরুতর কিছু নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে ট্রাম্পের চিকিৎসকের একটি চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে প্রেসিডেন্টের পায়ের ফোলা একটি সাধারণ শিরাজনিত সমস্যা এবং হাতে কালশিটে পড়েছে ঘন ঘন হ্যান্ডশেক করার কারণে। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের গুরুতর অসুস্থতার গুজব ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই গুজব প্রশমিত করার চেষ্টা হিসেবেই হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হলো। লেভিটের ব্রিফিং এর পর হোয়াইট হাউস ট্রাম্পের চিকিৎসক ইউএস নেভি অফিসার শন বারবারবেলার একটি চিঠি প্রকাশ করে। চিঠিতে বলা হয়, ট্রাম্প এই সমস্যাগুলো নিয়ে একাধিক পরীক্ষা করিয়েছেন। বারবারবেলা জানান, প্রেসিডেন্টের পায়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়েছে। এটি একটি সাধারণ এবং নিরীহ অবস্থা, বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হতেই পারে। চিঠিতে আরো বলা হয়েছে যে ট্রাম্পের ডিপ ভেইন থ্রম্বোসিস বা ধমনী রোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্বাস্থ্য পরীক্ষায় হার্ট ফেলিওর, কিডনি সমস্যা বা কোনো সিস্টেমিক অসুস্থতার লক্ষণও পাওয়া যায়নি বলে বারবারবেলা উল্লেখ করেন। লেভিট সাংবাদিকদের জানান, এই অবস্থার কারণে ট্রাম্প কোনো অস্বস্তি বোধ করছেন না। বারবারবেলা আরো বলেন, ট্রাম্পের ডান হাতের পেছনে কালশিটে পড়েছে। ঘন ঘন হ্যান্ডশেক এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে নরম টিস্যুতে সামান্য সমস্যা হয়েছে বলে জানান বারবারবেলা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খানকে ডেথ সেলে বন্দী করে অমানবিকভাবে রাখা হয়েছে। এমনকি আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি করেছে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, ইমরান খানকে ডেথ সেলে বন্দী করে রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ তোলেন। তিনি বলেন, ইমরান খানকে দিনে 22 ঘন্টা একা একটি কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে পত্রিকা, টেলিভিশন বা বই পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। আকরাম বলেন, এই অবস্থা আসলে এক ধরনের মানসিক নির্যাতন এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের নামান্তর। পিটিআই এর এই মুখপাত্র দাবি করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের 6 জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে দেখা করার অধিকার রয়েছে, কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। তিনি
বলেন এটা সরাসরি আদালত অবমাননার সামিল। তিনি আরও অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর ইমরান খানের বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। পাকিস্তানের প্রধান বিচারপতির প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আকরাম বলেন, আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে তাতে শুধু বিচার বিভাগের মর্যাদাই ক্ষুণ্ণ হচ্ছে না, বরং দেশের পুরো বিচার ব্যবস্থাকে উপহাস করা হচ্ছে। সিরিয়া ভাঙতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার 17 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেন, গতকাল যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ এবং আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে। তিনি বলেন, ইসরায়েল আইনের তোয়াক্কা না করা, সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী, রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। এরদোয়ান আরো বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয় তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে। তিনি আরো বলেন, যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায় তারা যেন এটা মনে রাখে, তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এই ভূমির প্রকৃত বাসিন্দা। তিনি জানান, তুরস্ক সিরিয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের জয়, সাফল্যের রহস্য জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। পুতিনের একটি মিসাইলে মানচিত্র থেকে মুছে যেতে পারে আমেরিকা, শুধু অস্ত্র নয়, এক জ্বলন্ত হুঁশিয়ারি, একাই ধ্বংস করতে পারে 15টি শহর। ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি। আলোচনার আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইরানি গোয়েন্দারা। বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদী সরকার, ইঙ্গিত মমতার। ট্রাম্পের হাতে কালশিটে, এক পা ফোলা, মারাত্মক শিরার রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট। ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের। ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়া ভাঙতে দেয়া হবে না, হুঙ্কার এরদোয়ানের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।